নাকি তোমরা খাতা কলম নিয়ে রেডি তো? তোমরা খাতা কলম নিয়ে রেডি তো? তাহলে চট জলদি 1 থেকে 25 পর্যন্ত লিখে নাও। হলে 1 নাম্বার দেবে, না হলে কিন্তু 0 নাম্বার দেবে। লজ্জা করে কোনো লাভ নেই। 25-এ তুমি 10 পাবে, কোনো টেনশন করবে না। ঠিক আছে? তো অবশ্যই সঠিক নাম্বারটি কিন্তু বলবে। আমি পাবো 25-এর মধ্যে 10, আমি বলবো 20, সেটা বলবে না। ঠিক আছে? এর ফলে তোমার কাছেই কিন্তু খারাপ লাগবে। চলো শুরু করে দিচ্ছি। দেখি কে কটা পারো। চলো মক টেস্ট, দেখো আমার মাথার উপরে দেখো, এখানে রয়েছে কিন্তু পার্ট 1, আজকে থেকে পার্ট 1। চলো ভূগোল 2024, দেখো মার্কস কিন্তু থাকবে তোমাদের 25 আর টাইম কিন্তু 20 মিনিট। ঠিক আছে? 20 থেকে 22 মিনিট থেকে উচ্চ মাধ্যমিক ভূগোলের মক টেস্ট পার্ট 1। প্রথম দেখো চটজলদি কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে? সমস্ত সবাই কমেন্ট কিন্তু উত্তর আমি দিতে পারবো না। অবশ্যই ফার্স্ট রয়েছে, দেখো ফার্স্ট তোমাদের রয়েছে সমুদ্রের তরঙ্গ। দেখো সমুদ্র সঞ্চয় কার্যের ফলে একটি অংশ খোলা বা উন্মুক্ত সমুদ্রের দিকে অভিক্ষিপ্ত হয় এবং আরেকটি অংশ প্রধান ভূমিভাগের সঙ্গে কি হয়, সংযুক্ত হয়, তখন তাকে কি বলে? উপহ্রদ বলে, স্পিড বলে, টম্বল বলে, ফোরল্যান্ড বলে। কি হবে? চটজলদি আমাকে উত্তর বলে দাও। অর্থাৎ আমি কোশ্চেনটি বুঝিয়ে দিচ্ছি, সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে কোনো বাঁধের একটি অংশ যখন স্থলভাগের সঙ্গে যুক্ত থাকবে এবং আরেকটি অংশ সমুদ্রের মধ্যে অভিক্ষিপ্ত থাকবে, মানে প্রসারিত থাকবে। ঠিক আছে? সেই ধরনের বাঁধকে কি বলে? উপহ্রদ বলে। তারপরে রয়েছে স্পিড বলে, টম্বলো বলে, ফোরল্যান্ড বলে। দেখে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু কে কে করেছো আমি ফার্স্ট কমেন্ট দেখবো। অর্ণব করেছো। অর্ণব দেখো 2-এর দাগ নাম্বার বলবে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, দাগ নাম্বার না বললে কিন্তু আমি বলতে পারবো না। 20 মিনিট টাইম, এর বেশি কিন্তু কাটানো যাবে না। 20 মিনিট টাইম, দাগ নাম্বার বলে 2-এর বলছে সিধু এডিটিং জোন, বলছে 2-এর ডি সিধু এডিটিং জোন মনে হচ্ছে ফার্স্ট। আর দেব তুমি কিন্তু অবশ্যই দাগ নাম্বার বলনি, না হলে কিন্তু দেব কিন্তু ফার্স্ট হয়ে যেত। ঠিক আছে? তো অবশ্যই তোমরা যারা যারা করেছো এখানে, আহ, আনি আমিনুর মল্লিক আমিনুর মল্লিক করেছো 2-এর ডি। দেব এইবার ঠিক আছে ডি করেছো। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের। মিতালিও করেছে 2-এর বি হবে না মিতালি, এটা কিন্তু বলেছে কার্বনিক অ্যাসিড মিশ্রিত, তার মানে চুনাপাথর যুক্ত অঞ্চলে কার্বনেশন দেখা যায়। কার্বনেশন, ঠিক আছে, কার্বনেশন বা অক্সিড, হ্যাঁ কার্বনেশন হবে। ঠিক আছে? এরপরে রয়েছে, হ্যাঁ কার্বনেশন যারা করেছে তাদের কিন্তু 1 নাম্বার নিয়ে নাও। তোমরা কিন্তু 1 নাম্বার টুকে নাও। ঠিক আছে? আগের আনসারটি যাদের হয়েছে তারাও 1 নাম্বার টুকে নেবে। এরপরে রয়েছে দেখো 3 বলেছে একটি পরিবাহিত মাটির উদাহরণ কি? পরিবাহিত কথার মানে হলো যে মৃত্তিকার কোনো রকম স্তর গঠিত হয় না, যে মৃত্তিকার কোনো বাবা মা নেই, যে মৃত্তিকা ভব ঘুরে, সেই মৃত্তিকা কোনটি? দেখো এখানে রয়েছে পলি মৃত্তিকা, ক্ষতে রয়েছে ল্যাটের মৃত্তিকা, কালো মৃত্তিকা, আর ঘতে রয়েছে, এটা ঘতে রয়েছে কিন্তু পর্জল মৃত্তিকা। কোনটি হবে? চটজলদি আমাকে বলবে। ঠিক আছে? যে মৃত্তিকার কোনো স্তর গঠন করে না, যে মৃত্তিকা নবীন, আর কিন্তু হিংস দেব না। ঠিক আছে? সেটি কোন মাটি? 3-এর আমি দেখে নিচ্ছি। তিনের কে দাগ নাম্বার যে বলবে তার কোশ্চেনের উত্তর দেবো আমি। 3-এর বললাম প্রিয় শিক্ষার্থীরা, 3-এর বললাম। 3-এর অনেক কমেন্ট করেছো, অনেক। তো তিনের সিধু বলছো। 3-এর ক সিধু এডিটিং জোন। 3-এর ক কার্তিক। 3-এর ডি বলছো। দেখি উত্তর কিন্তু সিধু তোমার আনসারটি 3-এর ক ইজ দ্য কারেক্ট আনসার। 3-এর ক 3-এর ক ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? আর অবশ্যই অনেকে তোমরা মিস্টেক করেছো। এটি কিন্তু বলেছে যে মৃত্তিকার কিন্তু কোনো, দেখো পরিবাহিত মানে এক জায়গায় স্থির থাকতে পারে না, আজকে এখানে থাকবে, দুদিন অন্য জায়গায় বেড়াতে চলে যাবে। ঠিক আছে? তার মানে উত্তর কিন্তু হবে অপশন রয়েছে পলিমৃত্তিকা। দেখে নাও, উত্তর কিন্তু হবে তোমাদের পলিমৃত্তিকা। উত্তর পলিমৃত্তিকা ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের 4 বলা হয়েছে নিরপেক্ষ মাটির পিএইচ এর মান কত? দেখো নিরপেক্ষ মাটির পডিয়াস হাইড্রোজেন, পিএইচ মানে পডিয়াস হাইড্রোজেন, এই পিএইচ এর মান কত? নিরপেক্ষ মাটির পিএইচ এর মান কত? চট জলদি বলো। 3-এর, এইবার হবে 4-এর খেলা। 4-এ কে খেলবে বলো? 4-এ আছো সিধু এডিটিং জোন। 4-এর বি বলছে। দেখি বলা হয়েছে নিরপেক্ষ মাটির পিএইচ এর মান, সিধু এডিটিং জোন বলে 4-এর বি। সায়ন ঘোষ 4-এর বি। চিরাগ 3-এর তুমি বলেছো। চিরাগ আমি চলে গেছি কিন্তু তোমার 3-এর ঠিক আছে। এরপরে রয়েছে সে ঠিক আছে,
আরবাস, আরবাস, আরবাস বলছে স্যার কত পেজ? 25টি কোশ্চেন আছে আরবাস, 25টি কোশ্চেন। মিতালি দাগ নাম্বার বলবে। তারপরে দেখো তোমাদের কিন্তু চারের তোমাদের কিন্তু অনেকে সঠিক উত্তর হয়েছে, ম্যাক্সিমাম সঠিক উত্তর, থ্যাংক ইউ। তোমাদের কিন্তু নিরপেক্ষ মাটির পিএইচ এর মান কিন্তু হবে আহ চারের কিন্তু 7, ঠিক আছে। পিএইচ এর মান 4-এর কম হলে কিন্তু হবে আম্লিক, আম্লিক হবে। 4-এর বেশি হলে কিন্তু ক্ষারকীয় হবে, ঠিক আছে। 4-এর বেশি হলে ক্ষারকীয় হবে, তার মানে উত্তর হবে কিন্তু অপশন বি, বি ইজ দ্য কারেক্ট আনসার। নিরপেক্ষ মাটির পিএইচ এর মান কিন্তু 7 বা প্রশমিত মাটি, এটাকে প্রশমিত বলা যেতে পারতো। 5-এর বলেও বলা হয়েছে যে প্রক্রিয়ার দ্বারা বিচ্ছিন্ন ও পচনশীল শিলা কণা পরিবাহিত হয় তখন তাকে কি বলে? অর্থাৎ যে প্রক্রিয়ার দ্বারা কি হয়েছে বিচ্ছিন্ন হয় পচনশীল শিলা, মানে শিলা যেগুলো হয় আর কি, সেগুলো কণাগুলি, দেখো কণাগুলি পরিবাহিত হয় তখন তাকে কি বলে? তখন তাকে আবহাওয়া বিকার বলে, ক্ষয় বলে, বৃদ্ধি বলে, শীতলীকরণ বলে। এই কোশ্চেনটি দেখো, এই কোশ্চেনটি বিদঘুটে কোশ্চেন, ঠিক আছে। তোমরা তাহলে উত্তর দাও। আমি এই কোশ্চেনটি অপশনগুলো বলে দিচ্ছি, দেখো। বিচ্ছিন্ন ও পচনশীল শিলাকণা, দেখো এটি হবে এখানে ক্ষয়ী ভবন, এটা ক্ষয়ী ভবন করো, বিতে ক্ষয়ী ভবন, ক্ষয়ী ভবন, ক্ষয়ী ভবন, ঠিক আছে। তার মানে যে প্রক্রিয়ার দ্বারা কি হয় বলতো, শিলাসমূহ বিচ্ছিন্ন এবং শিলাসমূহ এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হয়ে যায় তখন তাকে কি বলে? ক্ষয় বলে, বৃদ্ধি বলে, শীতলীকরণ বলে বা আবহাওয়া বিকার বলে। কোশ্চেন একটু বিদঘুটে, কিছু মনে করবে না, তোমরা কিন্তু কোশ্চেনটি উত্তর দেবে, ঠিক আছে। পাঁচের কোশ্চেনটি বললাম, অবশ্যই অবশ্যই 5-এর কোশ্চেন যারা আছো দেখে নিচ্ছি, পাঁচে কে কে আছো? পাঁচে দেখো, 5-এর বলেছো এ বিচ্ছিন্নকরণ। দেখো এখানে কিন্তু যে প্রক্রিয়ার দ্বারা শিলা বিচ্ছিন্ন হয় এবং শিলা কণাগুলো পরিবাহিত হয়, পরিবাহিত মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তার মানে উত্তর কিন্তু হবে ক্ষয়ী ভবন, ঠিক আছে। ক্ষয়ী ভবন যারা করেছে তার এটি কিন্তু আনসার হবে, ঠিক আছে। কোশ্চেনটি কিন্তু একটু বিদঘুটে, ঠিক আছে। তোমরা কিন্তু সবাই 1 নাম্বার নিয়ে নাও, এই কোশ্চেনের জন্য তোমরা সবাই কিন্তু 1 নাম্বার নিয়ে নাও, তোমাদের সবাইকে বোনাস নাম্বার দেওয়া হলো 1 নাম্বার, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো ছয়ে, ছয়ে বলা হয়েছে কি? ছয়ে বলা হয়েছে, দেখে নাও, গ্রীষ্মমণ্ডলীয় বা ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিঝড়কে হারিকেন বা হ্যারিকেন বলা হয়। দেখো ক্রান্তীয় মণ্ডলের হেরিকেন, ঘূর্ণিঝড়কে হেরিকেন বলে। কোথায় হেরিকেন বলে? চীন সাগরে, তারপরে রয়েছে দেখো বঙ্গোপসাগরে, ক্যারিবিয়ান সাগরে, আরব সাগরে। চট জলদি উত্তর বলবে, চট জলদি, যারা যারা উত্তর দেবে অবশ্যই উত্তর দিয়ে দাও, উত্তর দিয়ে দাও। আমাকে কিন্তু লাস্টে তোমরা কমেন্ট করবে কে কত পেয়েছো। ক্রান্তীয় ঘূর্ণিঝড় হেরিকেন, হেরিকেন বা হারিকেন কোথায় দেখা যায়? ক্যারিবিয়ান সাগরে। তোমরা 6-এ যারা করেছো অপশন সি, সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্যারিবিয়ান সাগরে বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে হেরিকেন দেখা যায়। এরপরে রয়েছে তোমাদের আসাদ, পটজল, পটজল মাটির প্রকৃতিগতভাবে কি? দেখো পটজল বা পটসল, পটজল বা পটসল মাটির প্রকৃতি কি? আম্লিক প্রকৃতির, নিরপেক্ষ মাটি, মৌলিক প্রকৃতি, নিরপেক্ষ মাটি, আম্লিক প্রকৃতির, অতি মৌলিক প্রকৃতির, ঠিক আছে। তো বলা হয়েছে পটজল বা পটসল মৃত্তিকা কোন ধরনের মৃত্তিকার উদাহরণ? তোমরা কিন্তু বলবে, দেখো মৌলিক আছে, মৌলিক মৃত্তিকা আছে মানে যৌগিক, যৌগিক মাটি আছে, নিরপেক্ষ মাটি আছে, আম্লিক মৃত্তিকা আছে। দেখো তোমরা যারা সি করেছো অম্লীয়, অম্লীয় বা আম্লিক, অম্লীয় বা আম্লিক বা অ্যাসিডিক। দেখো পর্জল মৃত্তিকার প্রকৃতগতভাবে কিন্তু অ্যাসিডিক, ঠিক আছে, তার মানে আম্লিক। অপশন কিন্তু সি হবে। সি যারা করেছে 1 নাম্বার নিয়ে নাও, 1 নাম্বার নিয়ে নাও, খাতায় টুকে নাও, 1 নাম্বার খাতায় টুকে নাও। সবাই কিন্তু 1 নাম্বার খাতা টুকে নেবে যারা যারা করেছো। আর যারা ভুল করেছো তারা একটি রসগোল্লা করে নেবে, ভয় করার কারণ নেই, টেনশন করার কারণ নেই, রসগোল্লা নিয়ে নাও, ঠিক আছে। কলকাতার রসগোল্লা একটা খেয়ে নাও যারা ভুল করেছো। এরপরে রয়েছে তোমাদের 8-এ বলা হয়েছে কি? বলেছে মৌসুমী বায়ু হলো একটি কি? দেখো আমরা জানি মৌসুমী বায়ু, মৌসুমী বায়ু মনসন কথা থেকে এসছে, মৌসুমী বায়ু মনসন কথাটা মনসন থেকে এসছে। এর অর্থ কি? দেখো এটি কি একটি অনিয়ত বায়ু, পর্যায়ক্রমিক বায়ু, গ্রহণীয় বায়ু বা স্থানীয় বায়ু, ঠিক আছে। মৌসুমী বায়ু কোন ধরনের বায়ু? দেখো মৌসুমী বায়ু, দেখো মৌসুমী বায়ু, অনিয়মিত বায়ু, পর্যায়ক্রমিক বায়ু রয়েছে, স্থানীয় বায়ু আর গ্রহণীয় বায়ু। কোনটি হবে? দেখো আমি অবশ্যই তোমাদের অপশন বলে দিচ্ছি। অনিয়ত বায়ু রয়েছে বিতে, বিতে রয়েছে, দেখো বিতে রয়েছে পর্যায়ক্রমিক মানে নিয়ত বায়ু,
মৌসুমী বায়ু, নিয়ত বায়ু। বিতে নিয়ত বায়ু আমি লিখে দিলাম, পর্যায়ক্রমিক মানে নিয়ত বায়ু, নিয়ত বায়ু লিখে দিলাম। আর গ্রহণীয় বায়ু মানে কি, ধরো এটি সাময়িক বায়ু। সিতে কোনো ভুল করবে না কিন্তু, সিতে কিন্তু রয়েছে সাময়িক, সাময়িক বায়ু, সাময়িক, সাময়িক বায়ু। ঠিক আছে, উত্তর কি হবে? চটজলদি বলো, মৌসুমী বায়ু কোন ধরনের বায়ুর উদাহরণ? তোমরা যারা করবে দেখো আটে, 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 আটে যারা করেছো আমি একটু দেখে নিচ্ছি। আটে মৌসুমী বায়ু, মৌসুমী বায়ু কিন্তু স্থানীয় বায়ু নয়, মৌসুমী বায়ু রয়েছে। হ্যাঁ, যারা করেছে দেখো মৌসুমী বায়ু কিন্তু একটি সাময়িক বায়ু। ঠিক আছে, মৌসুমী বায়ু, মৌসুমী বায়ু কিন্তু একটি সাময়িক বায়ু। সাময়িক বায়ু যারা করেছো, ঠিক আছে, তারা করবে কিন্তু আনসার। ঠিক আছে, মৌসুমী বায়ু কিন্তু একটি সাময়িক বায়ু। এরপরে রয়েছে নয়ে, নয়ে বলা হয়েছে একটি মুক্ত ভাসমান উদ্ভিদের নাম কি? দেখো, জলে, জলে একটি মুক্ত ভাসমান, সম্পূর্ণ ভাসমান অবস্থায় রয়েছে কোন উদ্ভিদ? মুক্ত ভাসমান, শালুক রয়েছে, পদ্ম রয়েছে, জলের হাই হাইসিন্থ রয়েছে, হোগলা রয়েছে। তার মানে একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ নাম কি? শালুক রয়েছে, জলের হ্যাঁ হোগলা রয়েছে। আর 3 নম্বরে তোমরা কিন্তু করে নেবে ধরো কচুরিপানা, একটি মুক্ত ভাসমান উদ্ভিদ কচুরিপানা, কচুরি, কচুরিপানা, কচুরিপানা। ঠিক আছে, তার মানে তোমরা একটি মুক্ত ভাসমান উদ্ভিদের নাম কিন্তু বলবে প্রিয় শিক্ষার্থীরা। চট জলদি বলবে একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ কোনটি? শালুক রয়েছে, পদ্ম রয়েছে, কচুরিপানা রয়েছে শীতে, আর রয়েছে হোগলা। ঠিক আছে, অবশ্যই নয়ে, নয়ে দেখি তোমরা নয়ের করেছো, শালুক করেছো। দেখো শালুক কিন্তু মুক্ত ভাসমান নয়, শালুক কিন্তু মুক্ত। সূর্য, হ্যাঁ সুরো, সুরো ইউটিউব করেছো 8-এর ডি। ঠিক আছে, এখন কিন্তু তোমরা করবে নয়ে, নয়ে যারা করেছো সায়ন, সায়ন ঘোষ করেছো নয়। পদ্ম, পদ্ম কিন্তু দেখো কিছুটা মাটির মধ্যে থাকে, কিছুটা ভাসমান অবস্থা থাকে, কিন্তু এখানে বলেছে সম্পূর্ণ মুক্ত, মুক্ত ভাসমান। তার মানে উত্তর কিন্তু হবে কচুরিপানা। তোমরা যারা নাসরিন, নাসরিন সুলতানা 8-এর সি, 8-এর সি করেছো, কিন্তু এখন করবে তোমরা কিন্তু নয়ের, তোমরা কিন্তু নয়ের, নয়ের যারা সি করেছো, সি ইজ দ্য কারেক্ট আনসার, সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, একটি মুক্ত ভাসমান কচুরিপানা। এরপরে রয়েছে পরিষেবা, 10-এ রয়েছে পরিষেবা ক্ষেত্র, পরিষেবা ক্ষেত্র কর্মকর্তারা পরিচিত কি? দেখো আমি বলে দিচ্ছি, পরিষেবা কথার মানে তৃতীয় পর্যায়, তৃতীয় পর্যায়ের তৃতীয় পর্যায়ের ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত, তৃতীয় পর্যায়ের টারসিয়ারি, তৃতীয় পর্যায়ের ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত, তাদের কি বলে? সাদা পোশাকের শ্রমিক, নীল পোশাকের শ্রমিক, লাল পোশাকের শ্রমিক, গোলাপি পোশাকের শ্রমিক। তৃতীয় পর্যায় বলেছে, চটজলদি বলো তৃতীয় পোশাকের শ্রমিক কারা? তৃতীয় পোশাকের 10 করবে 10, 10-এ দেখে নিচ্ছি নাহিদ, নাহিদ সাকিব, নাহিদ সাকিব করেছে 10-এর ডি, 10-এর ডি। নাইব সাকিব মনে হয় ফার্স্ট, 10-এর ডি। নাইব সাকিবের আনসার সঠিক। পরিষেবামূলক মানে তৃতীয় স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত, পিঙ্ক কালার, পিঙ্ক কালার বা গোলাপি পোশাকের শ্রমিক। ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেবাশিস ব্যানার্জি 9-এ হয়ে গেছে দেবাশিস। এখন আমি নাহিদ, 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 হ্যাঁ সাইক, হ্যাঁ নাহিদ, নাহিদ শেখ, নাহিদ শেখ বলছে তোমার 10-এর ডি। ঠিক আছে, 10-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার, কারেক্ট আনসার। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে দেখি কে রয়েছে 10-এ, 10-এ দেখি কে রয়েছে। এরপরে মাসুদ, মাসুদ 10-এর, মাসুদ রানা ডি বলেছে। ঠিক আছে, থ্যাংক ইউ মাসুদ রানা। 10-এর, 10-এর আর কে আছে? তুষার রয় 10-এর ডি বলেছে। তারপরে কে আছে দেখি তো 10-এর ডি, 10-এর ডি। ওকে, থ্যাংক ইউ। রয় দত্ত 10-এর এ বলেছো। থ্যাংক ইউ। তোমরা যারা করেছো পরিষেবামূলক তৃতীয় পর্যায়ের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত, পিঙ্ক কলার ওয়ার্কার, পিঙ্ক কলার ওয়ার্কার, গোলাপি পোশাকের শ্রমিক। 11, 11-তে বলেছে বিশ্বের রাসায়নিক রাজধানী কাকে বলে? খুবই ভাইটাল কোশ্চেন এখন আসতে চলছে, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই তোমাদের কিন্তু হেল্পফুল হবে, তোমরা সবাই পারবে আশা করি। 99.5% ছেলে মেয়ে পারবে। বিশ্বের রাসায়নিক রাজধানী কাকে বলে? ঠিক আছে, তো অপশন অ্যাক্রন রয়েছে, অ্যাক্রন, ডেট্রয়েট রয়েছে, উইমিলডন রয়েছে, আর রয়েছে তোমাদের হেলসিঙ্কি, হেলসিঙ্কি রয়েছে। উত্তর কি হবে? 11, 11 রবারের রাজধানী, রবারের রাজধানী 11, 11 কে ফার্স্ট করেছে দেখি তো? 11, 11, 11, 11 দেখে নিচ্ছি। রাকেশ দাস 11 সি করেছে, রাকেশ দাস 11 সি করেছে। তারপরে দেখে নিচ্ছি আশিক ইকবাল করেছে 11, ঠিক বুঝতে পারছি না। রাকেশ 11, রাকেশ 11 সি। আমি বলে দেবো, দেখে নিচ্ছি
আশিক 11 এ, আশিক বলছে 11, আশিক ইকবাল 11 এ, 11 রে আশিক ইকবাল 11 রে, ঠিক আছে 11 রে। তারপরে দেখে নিচ্ছি, হ্যাঁ তোমরা যারা করেছো এখানে 11 এ, দেখো বিশ্বের রাসায়নিক রাজধানী কিন্তু বলা হয়, রাসায়নিক রাসায়নিক রাজধানী বলেছে কিন্তু, বিশ্বের রাসায়নিক রাজধানী বলা হয় কিন্তু উইমিলডনকে, ঠিক আছে উইমিলডনকে। আর রবারের রাজধানী কিন্তু অ্যাক্রন, এই অ্যাক্রন হলো রবারের রাজধানী, রবারের রাজধানী কিন্তু রবার সরি রবারের রবার, এই রবারের রাজধানী কিন্তু বলা হয় অ্যাক্রনকে, রবারের রাজধানী। আর বিশ্বের রাসায়নিক রাজধানী বলা হয় কিন্তু উইমিলডনকে, উইমিলডনকে রবারের রাসায়নিক রাজধানী বলা হয়, রাসায়নিক রাজধানী। তার মানে 11 সি ইজ দ্য কারেক্ট আনসার। বিশ্বের রাসায়নিক রাজধানী উইমিলডনকে, রবারের রাজধানী অ্যাক্রনকে। এরপরে রয়েছে তোমাদের 12 রয়েছে বাঁধের ছাড়া জল কোন ধরনের দুর্যোগ। দেখো কোনো বাঁধের থেকে যখন জল ছেড়ে দেওয়া হবে তখন সেই ধরনের দুর্যোগ, কোন ধরনের বিপর্যয় বা দুর্যোগের উদাহরণ। কোনো বাঁধ রয়েছে, কোনো নদীর বাঁধ রয়েছে, সেই বাঁধের জলকে ছেড়ে দিল, হঠাৎ করে বন্যা হয়ে গেল, তাহলে কি হবে? অপশন এ তে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ, অপশন বি তে রয়েছে মনুষ্য সৃষ্ট দুর্যোগ, অপশন সি তে রয়েছে আধা প্রাকৃতিক দুর্যোগ, অপশন ডি তে রয়েছে জৈবিক দুর্যোগ বা বিপর্যয়। কি হবে? বাধা ছাড়া জল। 12 ফার্স্ট আমি দেখে নেবো। 12 ফার্স্ট করেছে লিজা, লিজা করেছে 12 সি, লিজা 12 সি, রাকেশ 12 সি, অনামিকা করেছে 12 বি, আর আরবাস শেখ করেছে 11 সি, ওটা তো হয়ে গেল 12টা আমি দেখে নিচ্ছি 12 বি। নাহিদ শেখ করেছে 12 বি, 12 বি। আমি বলে দিচ্ছি তোমাদের অনুশ্রী জানা করেছে 11 সি, ওটা হয়ে গেল অনুশ্রী। এখন চলবে 12 দেখে নিচ্ছি প্রদীপ ঘোষ 12 সি। ও মাই গড তোমাদের 12 সি। মাসুদ রানা মন্ডল 12 সি, জয়ন্ত দাস, রূপম, তোমরা যারা দেখো এখানে যারা করেছো 12 সি ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ যারা 12 সি করেছো। আর যারা 12 এ করেছো কিংবা বি করেছো, তোমরা চেষ্টা করে যাও, তোমরাও পারবে। বাধা ছাড়া জল অর্থাৎ কোনো নদীর থেকে যখন জলগুলো ছেড়ে দেওয়া হবে, একদিকে বৃষ্টির জল আর একদিকে মানুষের তৈরি বাঁধ, এই দুটো একসঙ্গে মিলিত হবে আধা প্রাকৃতিক দুর্যোগ। মানে কিছুটা মানুষের দ্বারা হয়, কিছুটা প্রকৃতির দ্বারা হয়, তার মানে আধা প্রাকৃতিক দুর্যোগ। অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 13 রয়েছে ওলেরিকালচার, এটাকে বলে অলিকালচার না, ওলেরিকালচার। এই ওলেরিকালচার চাষকৃত ফসল হলো কি? ওলেরিকালচার কথাটি কোন চাষের সঙ্গে যুক্ত? 13 ওলেরিকালচার কোন কৃষির সঙ্গে যুক্ত, কোন ফসল উৎপাদনের সঙ্গে যুক্ত? রয়েছে কি? ফল রয়েছে, ফুল রয়েছে, শাকসবজি রয়েছে, পশুখাদ্য রয়েছে। 13 চটজলদি প্রিয় শিক্ষার্থীরা, 13 কে বলেছে ফার্স্ট হতে পারে দেখে নিচ্ছি আমি। 13 রয় দত্ত, 13 রে বলেছে রয় দত্ত। 13 রে ওলেরিকালচার দেখো দেখে নিচ্ছি। রয় দত্ত, তুষার বলেছে 13 বলবো আমি, 13 দেখবো। নাহিদ শেখ 13 রে বললো, দেখি তো নাহিদ শেখ 13 রে। দেখো তোমরা কিন্তু অনেকেই করেছো, আবার অনেকে করতে পারোনি। এই কোশ্চেনে তোমাদের কিন্তু করার কথা ছিল, তার কারণ এটা কিন্তু ওলেরিকালচার বলেছে। দেখো বানানটি কিন্তু হবে ওলেরিকালচার। যারা করেছে ওলেরিকালচার শাকসবজির সঙ্গে যুক্ত, ঠিক আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ওলেরিকালচার কথার মানে শাকসবজির চাষকে ওলেরিকালচার বলে। তোমরা ওলকপি খাও, বিট গাজর খাও, ঠিক আছে। বিট গাজর ওলকপি যেগুলো রয়েছে সেগুলো হলো শাকসবজির চাষ। ওলেরিকালচার কথাটি কিসের সঙ্গে যুক্ত? শাকসবজির চাষ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বি, দেখো ফুলের চাষকে কি বলে? ফ্লোরিকালচার। ফুলের চাষকে ফ্লোরিকালচার বলে। ফলের চাষকে কিন্তু পোমাম কালচার বলে। ফুলের চাষকে ফ্লোরিকালচার। শাকসবজির চাষকে ওলেরিকালচার। 13 সি ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছে 1 নাম্বার করে নাও, চট জলদি খাতা 1 নাম্বার তুলে নাও, লাস্টটা আমাকে বলবে। এরপরে রয়েছে 14 লস। দেখো বাজার অনুযায়ী একটি শিল্পের এলাকা নির্বাচন করেছেন। দেখো অগাস্ট লস কি করেছে? বাজার অনুযায়ী একটি শিল্পের এলাকা নির্ভর করেছে জনসংখ্যা, শ্রম, পরিবহন আর চাহিদা।
অগাস্ট লস কিসের উপর নির্ভর করেছে, কিসের উপরে? এই কোশ্চেনটি তোমরা কিন্তু 1 নাম্বার দিয়ে নেবে। আর যারা পরবর্তী পর্যায়ে এই ভিডিও দেখবে, এই ভিডিও অগাস্ট লস যেখানে শিল্প গড়ে উঠবে, দেখো অগাস্ট লস আছে, সেই অগাস্ট লস বলেছে শিল্প এমন একটি এলাকায় গড়ে উঠবে যেখানে জনসংখ্যা হবে না, শ্রম হবে না, পরিবহন হবে না, চাহিদা হবে। কোন বিষয়ের উপরে শিল্প গড়ে উঠবে সেটি অগাস্ট লস দেখিয়েছে। সেটি জনসংখ্যা হবে, শ্রম হবে, পরিবহন হবে, চাহিদা হবে। এটা হবে অফলাইনে যারা এই ক্লাস দেখবে তাদের ক্ষেত্রে এটা পরীক্ষা। আর তোমরা যারা এখন ভিডিও দেখছো তোমরা সবাই কিন্তু 1 নাম্বার দিয়ে নেবে, তোমাদের এটা শুধু বোনাস পয়েন্ট তোমাদের জন্য। এরপরে রয়েছে টেকসই জনসংখ্যা। দেখো টেকসই জনসংখ্যা কথার মানে হলো সুস্থায়ী জনসংখ্যা কথার মানে হলো সাস্টেনেবল পপুলেশন। এই সাস্টেনেবল বা টেকসই বা সুস্থায়ী জনসংখ্যা পাওয়া যায় কোন দেশে? চিলি, শ্রীলঙ্কা, সুইডেন, উগান্ডা। দেখো এটি কিন্তু বলতো সুস্থায়ী জনসংখ্যা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো এই সুস্থায়ী জনসংখ্যা বা বেটার জনসংখ্যা, আমি একটু ভালো করে বলে দিচ্ছি, বেটার জনসংখ্যা বা খুব পরিমার্জিত জনসংখ্যা কোথায় পাওয়া যায়? চিলিতে, দক্ষিণ আমেরিকা চিলিতে, আমাদের দক্ষিণ ভারতের শ্রীলঙ্কা দেশে, তারপরে রয়েছে ইউরোপের উত্তর পশ্চিম ইউরোপের সুইডেনে, রয়েছে আফ্রিকার উগান্ডায়। কোথায় রয়েছে একটু আমাকে বলে দাও তো। 15 নম্বর কিন্তু আমাকে বলে দেবে। দেখি চিরাগ সরকার বলছে সি, সুইডেন বলছে। মাসুদ রানা 15 বলছে, 15 সি বলছে, মানে সুইডেন। না ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। উষ্ট্রি বিশ্বাস বলেছে 15 সি, 15 সি সি সি। দেখো রূপম পাল বলছে 15 সি, ঠিক আছে। অনুশ্রী জানা বলছে 15 সি, জয়ন্ত দাস 15 সি, জিটিএল আর্ট 15 সি, মিতালি সি, সিধু এডিটিং সি। তোমরা সবাই রয় দত্ত থেকে শুরু করে স্যার আগে থেকে উত্তর দিতে মনে করুন। ওকে নাবেদ, থ্যাংক ইউ নাবেদ, তুমি কোথায় ছিলে? তুমি অনেক লেট করে ফেলে। দেবজিৎ ব্যানার্জি 15 সি। সি ইজ দা, কি বললাম দেখি, সি ইজ দা কারেক্ট আনসার। থ্যাংক ইউ। রয়েছে টেকসই বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, উত্তর হবে কিন্তু সুইডেন, নরওয়ে, ডেনমার্ক। সুইডেন না থেকে যদি নরওয়ে, ডেনমার্ক থাকতো সেটাও কিন্তু করতে পারতে। সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, এই 3টি দেশ মনে রাখবে। এই 3টি দেশে বিশেষ করে জিরো পপুলেশন দেখা যায়, শূন্য জনসংখ্যা দেখা যায়। টেকসই উন্নয়ন হলো অপশন সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 16 রয়েছে কি? 16 রয়েছে মানব উন্নয়নের সূচক ধারণাটি চালু করেন কে? দেখো মানব উন্নয়ন মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কথাটি কে চালু করে? অমর্ত্য সেন রয়েছে, বিতে রয়েছে জন মার্শাল রয়েছে, মেহবুল উল হক রয়েছে, অনুচিন। কে করেছে? অমর্ত্য সেন আমাদের ইন্ডিয়ান, মহবুল উল হক কিন্তু পাকিস্তানি, মার্শাল রয়েছে দেখো বিদেশি, আমি জানি না, অনুচিন রয়েছে সম্ভবত কোন দেশের আমি জানি না। কোনটি হবে 16-র উত্তর? আমাকে সঠিক দিয়ে চেষ্টা করো তোমাদের। 16 দেখে নিচ্ছি। 16 কে করেছে ফার্স্ট দেখে নিচ্ছি। জেটিএল, তারপরে লিনা, দেখো নিনা হেমব্রম 16 সি করেছে। 16 সি দেখে নিচ্ছি। আমার মনে হচ্ছে আজকে ফার্স্ট হয়েছে এখানে এই কোশ্চেনে নিনা হেমব্রম করেছে 16 সি। 16 সি ইজ দা কারেক্ট আনসার। মানব উন্নয়নের সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ধারণাটি চালু করেন মেহবুব উল হক। দেখো তোমরা সি যারা করেছো এটা কিন্তু উত্তর হবে কিন্তু সঠিক, সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমার 17 বলা হয়েছে ভারতের শীততাপ নিয়ন্ত্রিত শহর কোনটি? দেখো ভারতের শীততাপ নিয়ন্ত্রিত শহর কোনটি? কলকাতা রয়েছে, পুনে রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, মাদুরাই রয়েছে। দেখো ভারতের শীততাপ নিয়ন্ত্রিত শহর কলকাতা, পুনে রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, তারপরে মাদুরাই রয়েছে। চটজলদি উত্তর দাও প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু লেট করবে না, একদম লেট করবে না। ভারতের শীততাপ নিয়ন্ত্রিত শহরটির নাম কি? চটজলদি বলো,
চট জলদি ফার্স্ট কোশ্চেনের উত্তর কিন্তু আমি তোমাদের দেবো, যে তোমরা যারা করবে, তোমরা এখানে যারা করবে অবশ্যই আমি কিন্তু উত্তর কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করব। এখানে তোমরা দেখো, তোমরা যারা কমেন্ট করেছো, দেখো এখানে তোমরা যারা কমেন্ট করেছো অবশ্যই আমি বলে দিচ্ছি, তোমরা এই কোশ্চেনটি অনেকেই জানবে যে শীততাপ নিয়ন্ত্রিত শহর কোনটি। দেখে নিচ্ছি 17 প্রথমে করেছে রাকেশ, সি করেছো। দেখো এখানে রাকেশ, অনুশ্রী 16, রাকেশ সি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আশিক ইকবাল 17 করবে কিন্তু। 17 করেছো যারা, জয়ন্ত উড়ি 17 দেখি কি করেছে, রূপম পাল 17 সি। সি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা যারা বেঙ্গালুরুতে যাবে দেখবে বেঙ্গালুরুতে কিন্তু বেশি গরমও নয় বেশি ঠান্ডাও নয়, তার মানে বেঙ্গালুরু শীততাপ নিয়ন্ত্রিত শহর। তোমরা কলকাতা হবে না, মাদুরাই হবে না, তারপরে পুনে হবে না, উত্তর কিন্তু হবে বেঙ্গালুরু ইজ দ্য কারেক্ট আনসার। 1 নম্বর করে নাও যারা করেছো। এরপরে তোমরা করবে মৃতের শহর। দেখো 18তে রয়েছে, 18তে রয়েছে মৃতের শহর নামে পরিচিত কোনটি। মৃতের শহর, দেখো মৃতের শহর নামে পরিচিত মেট্রোপলিস রয়েছে, নেক্রোপলিস রয়েছে, টাইরেওপলিস রয়েছে, ইওপলিস রয়েছে। দেখো মৃতের শহর কি আমি বলে দিচ্ছি, দেখো তোমাদের হিংস দেবো কিন্তু, তোমাদের হিংস দিচ্ছি, তোমরা কিন্তু 18 নম্বর কিন্তু উত্তর করবে। দেখো মৃতের শহর কাকে বলে, দেখো কোন শহর বা কোন নগরের জনসংখ্যা বৃদ্ধি পেতে পেতে এমন পর্যায়ে পৌঁছায় সেই শহরের জনসংখ্যার পরিষেবা দেওয়া সম্ভব হয় না, চিকিৎসা, স্বাস্থ্য, তারপরে জলের ব্যবস্থা একদম অবনতি ঘটে। সেই সব শহরে কলেরা, ডায়রিয়া, বিভিন্ন রোগে আক্রমণ হয়ে কি হয়, মারা যায়। সেই শহর একসময় মৃত শহরে পরিণত হয়। তাকে কি বলে, মেট্রোপলিস, নেক্রোপলিস, টাইরোপলিস, ইকো ইওপলিস। কি হবে, কি হবে চট জলদি বলবে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা। 18 দাগ নাম্বার বলবে, 18 তাড়াহুড়া করবে না, 18 নম্বরের দাগ নাম্বার দেখি। 18 আরবাজ শেখ বলছে 18 বি, আরবাজ শেখ 18, রূপম 18 ডি বলছে। তারপরে দেখে নিচ্ছি 18 আরবাজ 18 ডি বলছে। আমি বলে দেব, আমি বলে দেব, দেখে নিচ্ছি মিতালি 18 নেক্রোপলিস বলেছে। দেখো উত্তর কিন্তু তোমরা যারা যারা করেছো নেক্রোপলিস, আব্দুল রহমান ঠিক আছে, নেক্রোপলিস উত্তর কারেক্ট। নেক্রোপলিস ইজ দ্য কারেক্ট আনসার। দেখো মৃত শহর, নেক্রোপলিস কথার মানে হলো মৃত শহর। ঠিক আছে, এরকম শহর কিন্তু ইউরোপের অনেক দেশ কিন্তু রয়েছে। ঠিক আছে, এক সময় কিন্তু এরকম নেক্রোপলিস অবস্থা তৈরি হয়েছে, সেই শহরের পরিষেবা দেওয়া সম্ভব হয়নি, এক সময় সেই শহর মৃত শহরে পরিণত হয়েছে। নেক্রোপলিস ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 19 ইকোসিস্টেম শব্দটি প্রথম প্রবর্তিত হয়েছিল। দেখো প্রবর্তিত কে করেছিল, ওডাম করেছিল। তারপরে রয়েছে বিতে রয়েছে হেকেল করেছিল, ট্যান্সলে করেছিল, রাউডি রাউ রাউ স্কিয়ার করেছিল। কি হবে, কি হবে চট জলদি আমাকে বলে দেবে। ইকোসিস্টেম শব্দটি, বাস্তুতন্ত্র শব্দটি প্রথম কে ব্যবহার করেছে। আমি দেখে নিচ্ছি তোমাদের 19-এর ফার্স্ট করেছে দেখি আমিনুর মোল্লা, আমিনুর মোল্লা করেছে 19-এর সি। দেখি আমিনুর মোল্লা 19-এর সি করলো, আমিনুর মোল্লা 19-এর সি করেছে। তারপরে 19-এর নাসরিন সুলতানা করেছে 19-এর সি, 19-এর সি। রূপম 19-এর সি, চিরাগ সরকার 19-এর সি, নাহিদ শেখ 19-এর সি, রূপম পাল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, টুডু টুডু রবি করেছে 19-এর সি। সুমিত 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 তুমি কি করেছো সুমিত, আমি দাগ নাম্বার বুঝতে পারছি না। টুডু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমরা 99% সঠিক করেছো। ইকোসিস্টেম শব্দটি বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেছে বিজ্ঞানী ট্যান্সলে 1935 সালে। 35 সালে ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেছে বিজ্ঞানী ট্যান্সলে। 20 দেখে নেওয়া যাক। 20তে রয়েছে ওপেক, ওপেকের সদর দপ্তর কোথায়, হেডকোয়ার্টার অফ ওপেক। ঠিক আছে, ওপেক দেখো অয়েল, অয়েল পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, অয়েল 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 না, হ্যাঁ দেখো এখানে রয়েছে কিন্তু তোমাদের বলে দিচ্ছি এই ওপেকের, ওপেকের হেডকোয়ার্টার কোথায় বলেছে। ঠিক আছে, ওপেক, এই ওপেকের দেখো মনে রাখবে এই ওতে, ওতে কিন্তু অর্গানাইজেশন, অর্গানাইজেশন অর্গানাইজেশন। তারপরে দেখো অর্গানাইজেশন, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। এই অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং এর হেডকোয়ার্টার কোথায়, ভিয়েনা, জেনিভা, লন্ডন, দুবাইতে কোথায় রয়েছে।
কোথায় রয়েছে চটজলদি বলবে প্রিয় শিক্ষার্থীরা। এই কোশ্চেনটা সোজা আছে, একটু চিন্তা ভাবনা করে বলো, চিন্তা ভাবনা করে বলো বলো এই কোশ্চেনটা কিন্তু খুব সোজা আছে, টেনশন করার কারণ নেই। ভুল করবে, ভুল থেকে শিক্ষা হবে। দেখি কে করেছে, দেখি কুড়ির, কুড়ির ফার্স্ট কে করে করলো, আমি একটু ফার্স্ট দেখে নিচ্ছি। ও মাই গড, দীপঙ্কর মন্ডল, কুড়ির বি, কুড়ির বি, কুড়ির বি করেছো, কুড়ির বি, চিরা কুড়ির বি, উষ্ট্রি কুড়ির এ করেছো, কুড়ির এ করেছো। দেখি রূপম পাল কুড়ির বি, তোমরা অনেকেই অনেকেই অনেক মিতালি করেছো কুড়ির বি, অস্ট্রেলিয়ার ভিয়েনায়। দেখো অস্ট্রেলিয়ার ভিয়েনায়, দেখো অস্ট্রেলিয়ার ভিয়েনায় ইজ দ্য কারেক্ট আনসার। দেখো দেখো আমি বলে দিচ্ছি, হেডকোয়ার্টার ওপেকের, এই ওপেকের, ওপেকের এই ওপেকের দেখো, এই ওপেকের কিন্তু হেডকোয়ার্টার তোমরা কিন্তু অনেকেই জানো, আবার অনেকেই জানো না, ঠিক আছে। অস্ট্রেলিয়ার ভিয়েনায়, ভিয়েনা ইজ দ্য কারেক্ট আনসার, ভিয়েনা ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো এ, এ ইজ দ্য কারেক্ট আনসার। এটা কিন্তু অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়া নয় কিন্তু, অস্ট্রেলিয়া নয়, অস্ট্রিয়া, ঠিক আছে, অস্ট্রিয়া, অস্ট্রিয়া, অস্ট্রিয়ার রাজধানী কিন্তু ভিয়েনা। এই ভিয়েনায় কিন্তু ওপেকের হেডকোয়ার্টার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ, তোমরা সঠিক করেছো উত্তর বেশিরভাগ। এরপরে রয়েছে 19, 21, 21 সরি 21, 21-এর কে করেছে আমি একটু দেখে নিচ্ছি, 21-এর কে কে করলো দেখে নিচ্ছি। বলা হয়েছে ছত্তিশগড়ের প্রধান খনিজ সম্পদ কোনটি। দেখো ছত্তিশগড়ের প্রধান খনিজ সম্পদ কোনটি, লৌহ আকরিক, কয়লা, তামা, ম্যাঙ্গানিজ। চটজলদি বলবে। দেখো তোমাদের এখানে বলেছে, দেখো ছত্তিশগড়ের প্রধান খনিজ সম্পদ কোনটি, একটু চিন্তা করো, একটু চিন্তা করো, একটু, ঠিক আছে, একটু চিন্তা করলে কিন্তু তোমরা কিন্তু উত্তর দিতে পারবে, ঠিক আছে। চটজলদি বলবে ছত্তিশগড়ের প্রধান খনিজ সম্পদ কোনটি। দেখে নিচ্ছি কে করছো, চটজলদি করবে, চটজলদি আমাকে জানিয়ে দেবে প্রিয় শিক্ষার্থীরা। অবশ্যই আমি বলে দিচ্ছি। দেখো তোমরা যারা করেছো এখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো আমাকে দেখলাম। ছত্তিশগড়ের প্রধান, ছত্তিশগড়ের, ছত্তিশগড়ের প্রধান কি আছে দেখে নিচ্ছি। 21-এর, 21-এর আছে, 21-এ আছে লৌহ আকরিক, লৌহ আকরিক, লৌহ, তোমরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু লৌহ আকরিক করেছো, তোমরা কিন্তু ম্যাক্সিমাম লৌহ আকরিক করেছো প্রিয় শিক্ষার্থীরা 21-এর। একটু চিন্তা ভাবনা করে উত্তর দাও, এখন আমি তোমাদের 15 সেকেন্ড টাইম দিচ্ছি। ছত্তিশগড়ের প্রধান খনিজ সম্পদ কোনটি, ছত্তিশগড়ের, ছত্তিশগড় লোহা, লোহা আমি বলে দিলাম, লোহকে, লোহ কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে, ঠিক আছে। চট জলদি, চট জলদি বলো। ছত্রিশগড়, যারা যারা করেছো দেখো ছত্রিশগড় কিন্তু তোমরা অবশ্যই করে নাও। দেখো কয়লা, কয়লা কিন্তু ছত্তিশগড়ের প্রধান কিন্তু খনিজ সম্পদ, ঠিক আছে। আর লৌহ, লৌহ লৌহ আকরিক কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে, লৌহ আকরিক কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে। এই কোশ্চেন নিয়ে যদি তোমরা কোনো কনফিউজ থাকো, ঠিক আছে, আমাকে কিন্তু রেফারেন্স সহ তোমরা কিন্তু জানিয়ে দেবে, ঠিক আছে, দাগ নাম্বার বলবে এবং রেফারেন্স দিয়ে দেবে। ছত্তিশগড়ের প্রধান সম্পদ হলো কিন্তু কয়লা, ঠিক আছে, কয়লা কিন্তু প্রথম, প্রথম খনিজ সম্পদ। আর তোমরা দাল্লি রাজহারা, তোমরা জানো দাল্লি রাজহারা, দাল্লি রাজহারা কিন্তু জানলেই হবে না, মেইন কিন্তু ছত্তিশগড়ের প্রধান খনিজ সম্পদ কি রয়েছে, কয়লা। এই কোশ্চেন যদি তোমরা, তোমরা কেউ লৌহ আকরিক করো অবশ্যই আমাকে রেফারেন্স সহ কিন্তু পাঠিয়ে দেবে। আপাতত তোমরা এখানে কয়লা করে 1 নাম্বার করে নাও, 1 নাম্বার করে নাও এখান থেকে, ঠিক আছে, 1 নাম্বার করে নাও, ওকে, 1 নাম্বার খাতা টুকে নাও। এরপরে 22, 22-এর বলা হয়েছে জনঘনত্বপূর্ণ দেশ কোনটি। চট জলদি আমাকে বলবে, ভারত, চীন, বাংলাদেশ, নেপাল। দেখো জনঘনত্বপূর্ণ দেশ, এই কোশ্চেনে কিন্তু তোমরা অনেকেই পারবে। জনঘনত্বপূর্ণ দেশ কোনটি প্রিয় শিক্ষার্থীরা, জনঘনত্বপূর্ণ দেশ কোনটি। রাকেশ 22-এর সি বলছে, রাকেশ 22-এর সি দেখে নিচ্ছি। বাংলাদেশ বলেছে কার্তিক, বাংলাদেশ। মাসুদ 22-এর বাংলাদেশ বললো। উশ্রী 22-এর বি বললো, ঠিক আছে, 22-এর বি আমি দেখে নিচ্ছি। উষ্ট্রি কোশ্চেনে কিন্তু মাথায় রাখবে জনঘনত্ব বলেছে। দেখো জনঘনত্ব কিন্তু আলাদা, জনসংখ্যার পরিমাণ আলাদা। জনঘনত্ব মানে মানুষ,
মানুষ এবং জমির পরিমাণ আসবে, ঠিক আছে। আর জনসংখ্যা মানে দেশের মোট জনসংখ্যা আসবে। মোট জনসংখ্যায় চীন, ভারত প্রথম, এখন ভারত প্রথম বিশ্বের মধ্যে জনসংখ্যা 1 নম্বরে ভারত, দ্বিতীয়তে কিন্তু রয়েছে চীন। কিন্তু জনঘনত্ব যা আছে চারটের মধ্যে, কিন্তু জনঘনত্ব যখন বলবে ভারত কিন্তু হবে না, চীন হবে না, এখানে হবে বাংলাদেশ। বাংলাদেশ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। ওদের দেশে মানে বাংলাদেশে কিন্তু জমির তুলনায় জনসংখ্যার ঘনত্ব বেশি, মানে জনসংখ্যার পরিমাণ বেশি, সরি সরি জনঘনত্ব কাকে বলে? কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যা মোট জনসংখ্যা এবং মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যা হবে তাই হলো জনঘনত্ব। জনঘনত্ব কথার মানে হলো মোট মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা বাই মোট জমির পরিমাণ, ঠিক আছে। তাই এটা হবে। এরপরে রয়েছে তোমরা যারা করে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 23, হ্যাঁ 23-এ কি রয়েছে? গ্রামীণ প্রশাসনিক ইউনিটকে কি বলে? দেখো গ্রামীণ প্রশাসনিক ইউনিটকে কি বলে? হ্যামলেট বলে, ক্ষুদ্র গ্রাম বলে, মৌজা বলে, প্রশাসনিক ইউনিট বলে। কোনটি হবে? দেখো চট জলদি বলো প্রিয় শিক্ষার্থীরা। এখানে কিন্তু রয়েছে 23-এর বলবে, 23-এ অনেকে তোমরা বলে ফেলেছো রয় দত্ত 23-এর গ্রামীণ প্রশাসনিক ইউনিটকে কি বলে? দেখো 23-এর কিন্তু তোমরা যারা ফার্স্ট বলেছো দেখে নিচ্ছি। 23-এর রয় দত্ত বলেছে 23-এর। তারপরে আমি বলে দিচ্ছি টুডু রবি বলছো 23-এর সি, টুডু রবি 23-এর সি। তারপরে দেখে নিচ্ছি রাকেশ দাস 23-এর সি, টুডু সি, ঠিক আছে। তোমার অনুশ্রী দানা, ঠিক আছে, বাংলাদেশ ওটা ঠিক আছে। এরপর রয় দত্ত, ঠিক আছে। রূপম পাল 23-এর সি যা তোমরা যারা করেছো, ও মাই গড, তোমরা সবাইকে সুশান্ত ওয়েলকাম অ্যান্ড জিও IB7 চ্যানেলে তোমাকে স্বাগতম। 23-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো মৌজা, দেখো গ্রামীণ প্রশাসনিক ইউনিটকে কিন্তু মৌজা বলা হয়, ঠিক আছে। মৌজা ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো আর দুটি কোশ্চেন, লাস্ট আর রয়েছে দুটি কোশ্চেন। ওজন, দেখো বলা হয়েছে ওজন স্তর ধ্বংসের মূল কারণ কি? কার্বন ডাই অক্সাইড রয়েছে। তারপরে রয়েছে দেখো 2-এ রয়েছে মিথেন গ্যাসের বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানি বৃদ্ধি, আরেকটি আমি অপশন বলে দিচ্ছি, দেখো ডিতে রয়েছে সিএফসি গ্যাসের, এটি কিন্তু ডি অপশন, সিএফসি গ্যাসের পরিমাণ বৃদ্ধি। তোমরা কিন্তু 24টি কিন্তু আমাকে বলে দেবে ওজন স্তর ধ্বংসের কারণ কি। 24-এর কিন্তু বলবে 4টি অপশন কিন্তু আমি দিয়ে দিয়েছি, 4টি অপশন দিয়ে দিয়েছি। দেখে নিচ্ছি 4টি অপশনের মধ্যে কে কে আছে। দেখো যারা এখানে করেছো, এই যে আমি যেটা করলাম সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন, তোমরা যারা করেছো আমার মাথার উপরে দেখো দেখো কয়লায়কার ক্লোরোফ্লুরো, দেখো ক্লোরোফ্লুরোকার্বন। এই ক্লোরোফ্লুরোকার্বন যারা করেছো তোমাদের আনসার কিন্তু সঠিক, তোমরা কিন্তু 1 নাম্বার দিয়ে নেবে, ঠিক আছে। 1 নাম্বার তোমরা খাতায় টুকে নাও। এরপরে রয়েছে তোমাদের কত রয়েছে দেখো 25, লাস্ট কোশ্চেন, সম্পূর্ণ ভাসমান জলজ উদ্ভিদের নাম কি? দেখো কোশ্চেনটি আরেকবার কিন্তু হয়েছিল আজকে, আমি কিন্তু বলবো না। কচুরিপানা রয়েছে, ঝাঁঝি রয়েছে, টোপাপানা রয়েছে, শাপলা রয়েছে। লাস্ট কোশ্চেন, আজকে তোমাদের লাস্ট কোশ্চেন 25-এর লাস্ট কোশ্চেন, কে উত্তর দেবে দেখি। প্রথম কোশ্চেনে 25-এর সিএফসি, ঠিক আছে। আগেরটায় লালটু সূত্রধর 25-এর কচুরিপানা বলছে লালটু সূত্রধর। শেখ রোমিও বলছে 24-এর ডি, আগেরটি হয়ে গেছে কিন্তু ওটা ঠিক আছে। 25-এর আজকে লাস্ট কোশ্চেন দেখে নিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরের দিন থেকে আরো তোমাদের বেটার কিছু দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা রয়েছো, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা যারা রয়েছো আমি তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই যে তোমাদের এটি আজকে হলো তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের সেট নাম্বার কিন্তু 1, আর এর পর দিন থেকে কিন্তু সেট 3, সেট 2, সেট 3, সেট 4, সেট 5, সেট 6, সেট 7 এরকম করে কিন্তু তোমাদের আসতে থাকবে। তবে এই ছিল তোমাদের আজকে কিন্তু উচ্চ মাধ্যমিক ভূগোলের পার্ট 1 মক টেস্ট। অবশ্যই তোমরা এভরিডে রেডি থাকবে মক টেস্ট দেওয়ার জন্য, এতে তোমাদের গ্রোথ হবে, ডেভেলপড হবে। তোমরা কিন্তু আরো তোমরা কিন্তু 25 পেয়ে যাবে।